আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের স্যালাইনের ব্যবহার। অর্থাৎ আমরা চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন ধরনের ইনফিউশন আমাদেরকে ব্যবহার করতে হয়। আমরা আজকে বিভিন্ন ধরনের ইনফিউশনের ব্যবহার দেখব আর কি। তা আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা স্যালাইনের ব্যবহার ম্যাক্সিমাম জনই জানি না, বা জানলেও ভুলে যাই, ভুল করি। তো আমরা আজকে এই ব্যবহারটা শিখব। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে ম্যাক্সিমাম জনই স্যালাইনের ব্যবহার জানে না। তো বিভিন্ন ধরনের স্যালাইন আছে, বিভিন্ন ধরনের ব্যবহার আছে, আমরা এটা দেখবো আর কি আজকে। কথা শোনা যাচ্ছে কি? বা একটু কমেন্ট করেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা স্যালাইনের ব্যবহার ইউনিভার্সিটি লাইফে যেভাবে শিখে আসি, আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক, বিভিন্ন নামে আমরা শিখে আসি। তো এখন এই এই এইভাবে শিখে একটু কনফিউশন হয়। মানে যারা শিখতে চাই আমরা, একটু হলেও কনফিউশন হয়। আমরা এইভাবে শিখবো না, আমরা একটু অন্যভাবে শিখবো। তাহলে আমরা এই যে আপাত সময়ের জন্য বা কিছু সময়ের জন্য আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক এইভাবে আমরা শিখবো না, আমরা অন্যভাবে শিখবো। যেমন আমাদের বিভিন্ন ধরনের স্যালাইন বাজারে পাওয়া যায়। প্রথম আমরা যে স্যালাইনের ব্যবহারটা শিখবো, ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ ডেক্সট্রোজ অর্থ হচ্ছে গ্লুকোজ। এটা একটা গ্লুকোজ। ডেক্সট্রোজ মানে হচ্ছে গ্লুকোজ। আমরা কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজটা পাই বা যে এনার্জিটা পাই, এটাকে আমরা ডেক্সট্রোজ বলতেছি। তাহলে আমাদের একটা স্যালাইন হচ্ছে ডেক্সট্রোজ। আচ্ছা আচ্ছা, ডেক্সট্রোজ। এই ডেক্সট্রোজ যে স্যালাইনটা আছে, এটার পিএইচ যদি আমরা দেখি, এটার পিএইচ লেভেল হচ্ছে 4 থেকে 5-এর মধ্যে। এটার পিএইচ 4 থেকে 5-এর মধ্যে, এর মধ্যেই থাকে। এবার আমরা ইউজ দেখব যে ডেক্সট্রোজ কোন কোন ক্ষেত্রে আমি দিব। আমার আলোচনা যখন শেষ হবে, আমি প্রশ্ন করার সুযোগ দেব, তখন প্রশ্ন করবেন। ইউজ অফ ডেক্সট্রোজ। আচ্ছা, 1 নম্বর হচ্ছে কিটোসিস। আমাদের লার্জ এনিমেলে গ্লুকোজের অভাবে একটা রোগ হয়, এটাকে আমরা কিটোসিস বলি। কিটোসিস এই রোগটা গ্লুকোজের অভাবে হয়। এই জন্য কিটোসিস রোগে স্পেসিফিক আমরা ডেক্সট্রোজ দেব। স্পেসিফিক ইউজ, তার মানে যদি আমরা কখনো কিটোসিসের কোনো পেশেন্ট পাই, আমরা ডেক্সট্রোজ দেব।
এনার্জি সোর্স, যেহেতু আমরা বলতেছি যে ডেক্সট্রোজটা এনার্জি দেয়, আমরা এনার্জি হিসেবে এটাকে ব্যবহার করব। এখন এইটা অনেকে ভুল ব্যাখ্যা করে, এইটা বুঝতে হবে এনার্জি সোর্স বলতে আমরা কি মিন করতেছি। এখন একটা মানুষের ফিভার হয়েছে, সাপোজ জ্বর আসার কারণে সে খাওয়া দাওয়া বন্ধ করছে, একটা উদাহরণ দিচ্ছি। আর একটা মানুষ, একটা মহিলার সিজার হয়েছে, এখন দুইটার ক্ষেত্রে কিন্তু ডেক্সট্রোজ দেওয়া যাবে না। কারণটা হচ্ছে এই যে যে ভদ্র মহিলা বা ভদ্রলোকের জ্বর হয়েছে, এর জ্বর কমে গেলেই কিন্তু সে খাবে, তাকে খাওয়ানো যাবে, সে ওরালি খাবে, নিজেই খাবে। সি সেকশন যার হয়, এই মহিলাকেও খাওয়ানো যাবে, কিন্তু যেহেতু তার অপারেশনটা পেটে হয়, এই জন্য ডক্টররা তাকে 1 দিন বা 2 দিন ওরাল খাওয়া বন্ধ রাখার পরামর্শ দেয়, এই জন্য তাকে তখন ডেক্সট্রোজ দেয়। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে এনার্জি হিসেবে দিতে হবে। আপনি চাইলেই সব ক্ষেত্রে ডেক্সট্রোজ দিতে পারবেন না, এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে। যেমন আরেকটা উদাহরণ দেই, একটা গরুতে, সাপোজ আমি একটা গরুতে গলা অপারেশন করছি, গলা ইসোফেগাসে একটা অপারেশন হয়েছে, সাপোজ ইসোফেগাসে আমি একটা অপারেশন করছি গরুতে। এখন এই ক্ষেত্রে কি আমি ডেক্সট্রোজ দেবো না? অবশ্যই দেব, কারণ যে গরুতে ইসোফেগাসে অপারেশন হয়েছে, সাপোজ এখন যখন সে ওরালি খাইতে যাবে, তখন আমি যে ইসোফেগাসে সেলাই দিছি সেটা ছিঁড়ে যাইতে পারে, এই জন্য তখন আমি তার গলায় খাদ্য বন্ধ করে দেব, দিয়ে আমি তাকে ডেক্সট্রোজ দেব। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে এনার্জি হিসাবে আপনাকে ডেক্সট্রোজ দিতে হবে। আপনি চাইলে সব ক্ষেত্রে দেওয়া যাবে না, ওই ভুল ব্যাখ্যা অনেকে করে যে এনার্জি হিসেবে তো দেওয়াই যায় না। আপনাকে আগে কারণটা বুঝতে হবে। একটা মানুষের পেটে অপারেশন হয়েছে, এখন ওই মানুষটাকে তো বেঁচে থাকতে হবে, তখন ডক্টররা ডেক্সট্রোজ সাজেস্ট করে। এখন একটা মানুষের জ্বর আসছে, আপনি তাকে ডেক্সট্রোজ সাজেস্ট করলে হবে না, কারণ তার কজাল এজেন্ট আলাদা, এটা কজাল এজেন্ট আলাদা, বুঝতে হবে। তার মানে এনার্জি সোর্স হিসেবে আমি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এনার্জি সোর্স, যে 2 নাম্বার ব্যবহারটা দেখলাম, এনার্জি সোর্স, তাহলে এনার্জি সোর্স হিসেবে আমি ব্যবহার করব, ব্যবহারের ক্ষেত্র থাকতে হবে। যে হইতে পারে কোনো মেজর সার্জারি তার পেটে হয়েছে বা গলায় হয়েছে, ডক্টররা রিস্ক নিতে চাচ্ছে না যে খাওয়াইলে হয়তো তার হিলিংটা প্রপারলি হবে না, এই জন্য 2 দিন 3 দিন তাকে এনার্জির উপর রাখতে হয়। বুঝলি ভাই, বলেন। হুম, 1/2 ঘন্টা ওয়েট করেন, তারপর যদি সমস্যা হয় আমি আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করি আগে। 3 নাম্বারে নাইট্রেট পয়জনিং। অর্থাৎ নাইট্রেট পয়জনিং নামে আমাদের একটা, আমরা জানি একটা কেস আছে। নাইট্রেট পয়জনিং এ আমাদের ডেক্সট্রোজ লাগে, ওই সময় প্রচুর পরিমাণে মেটাবলিজম দরকার হয়, ডেক্সট্রোজ মেটাবলিজম বাড়ায়। তাহলে এই 3টা ক্ষেত্রে আমরা
এই ধরনের ক্ষেত্রে আমরা স্পেসিফিক আমরা ডেক্সট্রোজ রাখবো। এইটা হচ্ছে ডেক্সট্রোজের ব্যবহার। তারপর হচ্ছে বাজারে ডেক্সট্রোজ বিভিন্ন পাওয়া যায়, যেমন 5%, 10%, 25% এই নামে পাওয়া যায়, বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায়। এখন আমি কোনটা ব্যবহার করব? এটা তিনটাই একই জিনিস, এখানে বোঝার কিছু নাই। এখন এই পার্সেন্টে পাওয়া যায়, আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার পেশেন্টে কতটুকু লাগবে। এখন ডেক্সট্রোজ 5%, 1000। আমি ডেক্সট্রোজ 5% এই প্রিপারেশনটা যদি 1000 ml ব্যবহার করি, তাহলে আমি ডেক্সট্রোজ কতটুকু পাবো? তাহলে আমি পাচ্ছি 100-তে 5, 1-এ 5/100 গুণ 1000, আমি 50 মিলি পাবো। এটা একটু বোঝেন, এই সহজ। তাহলে ডেক্সট্রোজ 5% যদি আপনি 1000 ml কোনো গরুতে দেন, তাহলে আপনি ডেক্সট্রোজ পাচ্ছেন 50 মিলি। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমি যদি 10% দেই, আমি যদি ডেক্সট্রোজ 10% দেই, তাহলে আমি পারবো 100 ml, 100 ml গ্লুকোজ পাবো। এখন আমি যদি 25% দেই, আমি পাবো 250 মিলি। এই জিনিসটাকে বুঝতে হবে। তাহলে ডেক্সট্রোজ 5% দিলে আপনি পাবেন 50 মিলি, 10% দিলে পাবেন আপনি 100 মিলি, আর যদি 25% দেন আপনি পাবেন 250 মিলি। এখন সাপোজ একটা গরুতে আপনার 250 ml গ্লুকোজ লাগবে, সাপোজ 250 ml গ্লুকোজ নিডেড, একটা গরুতে আপনার 250 ml গ্লুকোজ লাগবে সাপোজ। এখন আপনার সামনে তিনটে অপশন রাখা হইলো, যে 5%, 10%, 25%। এখন আপনি কোনটা দিবেন? এখন যে এই ক্যালকুলেশনটা যিনি বুঝতে পারবেন উনি 25% দিবে, আর যিনি বুঝতে পারবে না উনি যদি 5% দেয়, তাহলে ওনাকে 5 লিটার দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? যদি আপনি 10% দেন, তাহলে 2.5 লিটার দিতে হবে। আর একবার বলি, তাহলে আপনার 250 ml গ্লুকোজ লাগবে সাপোজ। এখন তাহলে ডেক্সট্রোজ 5%, যদি কেউ ডেক্সট্রোজ 5% দিয়ে 250 ml ঘাটতি মিটাতে চায়, তাহলে তাকে দিতে হবে 5 লিটার গ্লুকোজ। 5 লিটার, এই 5 লিটার স্যালাইন দেওয়া অনেক কঠিন একটা গরুতে, তাহলে আপনি তখন ওই ওয়েতে যাবেন না। এখন যদি কেউ 10% দিতে চায়, তাহলে তাকে 2.5 লিটার দিতে হবে, এটাও কঠিন, কারণ এতগুলো স্যালাইন দিতে অনেক সময় লাগবে। আর যদি কেউ ডেক্সট্রোজ 25% দেয়, তাহলে 1 লিটার দিলে হয়ে যাবে। অর্থাৎ সর্বপ্রথম আপনি আপনার রিকোয়ারমেন্টটা একটু টেন্টেটিভ করে নেবেন, যে আমাকে কতটুকু দিতে হবে। এখন আমরা যদি দেশি গরুতে ধরি, দেশি গরুতে আপনি 1 লিটার 5% দিলে হয়ে যাবে। কিন্তু যখন আমরা অধিক দুধের গরু ধরবো, 10 লিটার প্লাস বা 8 লিটার প্লাস, তখন তাকে অবশ্যই 25% দিতে হবে। 25% কম হবে না, তখন না হলে সমস্যায় পড়বেন। শীতকালে যে কোনো কিছু ইনফিউশন দিতে গেলে গরম পানিতে করতে হয়, একটু সময় রাখতে হয়, এইটা হলো নিয়ম। কারণ ইনফিউশন সবসময় ঠান্ডা হয়, কুল। শীতের দিনে
স্যালাইন গরম পানিতে চুবিয়ে রাখতে হয় কিছু সময়। অর্থ, এই কুল ইনফিউশনটা যখন গরম পানিতে রাখবেন তখন সেটা একটু গরম হয়। গরমটা এই জন্য করা হয়, শরীরের ব্লাডের তাপমাত্রার সাথে এটাকে ম্যাচিং করা হয়। অর্থাৎ যদি আপনি শীতের দিনে ঠান্ডা স্যালাইন পুশ করেন, এটা শক করবে। এটা গরম করলে কার্যকারিতা নষ্ট হয় না। যে কোনো ইনফিউশন হইতে পারে, ক্যালসিয়াম হইতে পারে, ডেক্সট্রোজ, গরম করে নিতে হয়। এর মেকানিজমটা হচ্ছে, যখন আপনি গরম করে নেবেন এটা বডির সঙ্গে অ্যাডজাস্ট হবে, বডির সঙ্গে অ্যাডজাস্ট হবে। আর যদি ঠান্ডা দেন, ওই সময় শরীরও থাকে ঠান্ডা, তাহলে আপনার শক হওয়ার সম্ভাবনা বেশি। আবার গরমকালে এরকম হয় যে গরমকালে শরীর তো এমনিই গরম থাকে, আপনি যখন ঠান্ডা দেবেন তখন এটা শক করবে না, কারণ দুইটাই যখন এক হবে তখনই শক করবে। গরমকালে যদি কেউ আবার স্যালাইন গরম করে দেয় তখন আবার শক করবে। এই হচ্ছে আমাদের ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ 5%, 10%, 25%। এটা আপনি আপনার আগে একটা টেন্টেটিভ নির্ণয় করবেন যে কতটুকু দেবো। যে আমার 1000 দিলে হবে, তাহলে আপনি 5% 1000 দেন, সমস্যা নেই। আপনার আগে রিকোয়ারমেন্ট ফিল আপ করবেন যে কতটুকু লাগবে। ডেক্সট্রোসের আলোচনা শেষ। ডেক্সট্রোস স্যালাইন জ্বর অবস্থায় দেওয়া যাবে না, ফিভারিশ কন্ডিশনে দেওয়া যাবে না। ফিভারিশ কন্ডিশনে কখনোই আপনি ডেক্সট্রোস স্যালাইন দেবেন না, কারণ ডেক্সট্রোস স্যালাইন মেটাবলিজম বাড়ায়, অর্থাৎ বডির তাপমাত্রা বাড়বে। এখন এখানে একটা অদ্ভুত প্রশ্ন, যে অনেকে বলে যে ডেক্সট্রোস স্যালাইন জ্বর অবস্থায় কেন দেওয়া যাবে না। এটা অদ্ভুত প্রশ্ন এই জন্য যে জ্বর অবস্থায় আপনি ডেক্সট্রোস কেন দিতে চাচ্ছেন, এটাই অদ্ভুত। জ্বর অবস্থায় আপনি স্যালাইন কেন দিতে চাচ্ছেন? স্যালাইন দেওয়ার তো একটা ক্যাটাগরি আছে, কোন অবস্থায় আমি ইনফিউশন দেব। আপনি জ্বর অবস্থায় দিতে চাচ্ছেন, এই জন্য এটা একটা অদ্ভুত প্রশ্ন। আচ্ছা, এইবারকার ইয়াটা খুব গুরুত্বপূর্ণ, যেমন হার্টম্যান সলিউশন। এবার পরে আলোচনা হার্টম্যান সলিউশন। হার্টম্যান সলিউশন और रिंगार्स लैक्टेट। তাহলে আমরা এটাকে হার্টম্যান সলিউশনও বলি, রিঙ্গার্স ল্যাক্টেটও বলি, সংক্ষেপে আরএলও বলি। আরএল বলি, ওটাকে এইচএস বলি, নামের সংক্ষিপ্ত রূপ। এই স্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ। হার্টম্যান সলিউশন और রিঙ্গার্স ল্যাক্টেট খুবই গুরুত্বপূর্ণ একটা স্যালাইন। কম্পোজিশন, এক নম্বরে থাকে সোডিয়াম ল্যাক্টেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, 4 নম্বরে ক্যালসিয়াম ক্লোরাইড। হার্টম্যান সলিউশন বা রিঙ্গার্স ল্যাক্টেটের এটা একটা কম্পোজিশন, এটা খুবই সুন্দর করে মনে রাখতে হবে। এই 4 নাম্বার কম্পোজিশনটা যখন আমি বাদ দেব, 4 নাম্বার কম্পোজিশনটা বাদ দিলে এই বাকি যে 3টা কম্পোজিশন তখন হয়ে যাবে কলেরা স্যালাইন। হার্টম্যান সলিউশন এবং কলেরা স্যালাইনের মধ্যে পার্থক্য হচ্ছে এই ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড যখন থাকবে তখন এটা হার্টম্যান সলিউশন, যখন ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে না তখন হয়ে যাবে কলেরা স্যালাইন। হার্টম্যান সলিউশন এটার পিএইচ 6 থেকে 7 এর মধ্যে থাকে। অর্থাৎ আমাদের যে ব্লাডের পিএইচ
রুমেনের পিএইচ এটার সাথে প্রায় ম্যাচিং, কাছাকাছি, এর মধ্যেই থাকে। ইউজ অফ হার্টম্যান সলিউশন। হার্টম্যান সলিউশন বা রিঙ্গার্স ল্যাকটেটের ব্যবহার আমরা দেখব, কোন কোন ক্ষেত্রে আমরা এটার ব্যবহার করব। বিফোর, at the time, or after any surgery। তাহলে আমরা এখানে কয়েকটা ব্যবহার দেখলাম। তাহলে যে কোনো অপারেশনের আগে অথবা যে কোনো অপারেশনের সময় অথবা অপারেশনের পরে আপনাকে হার্টম্যান সলিউশন দিতে হবে। অপারেশনের আগে, অপারেশনের সময় অথবা অপারেশনের পরে। আপনি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যাতে না হয়, অপারেশনের সময় যাতে কোনো কমপ্লিকেশন না হয়, অপারেশনের আগে যাতে আপনি একটা রুগীকে আপনি প্রিপেয়ার করবেন, একটা গরুকে, তাহলে অবশ্যই আপনি হার্টম্যান সলিউশন দেবেন। এখানে অনেকগুলো ব্যবহার আছে। এটা আরো যদি আমি স্পেসিফাই করি যে অর অ্যাক্সিডেন্টাল ইনজুরি, অর্থাৎ অর ব্লাড লস। এই মোট কথা একটাই, যেখানে আমার ব্লাড লসের সম্ভাবনা আছে সেখানে আমি হার্টম্যান দেব। যেখানে আমার ব্লাড লস, দেখেন তো কথাগুলি একই কিনা, যে অ্যাট দ্য টাইম অফ অপারেশন এখানে ব্লাড লসের সম্ভাবনা আছে, অপারেশনের পরেও ব্লাড লসের সম্ভাবনা আছে, অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ব্লাড লসের সম্ভাবনা আছে, এবং সরাসরি বললে ব্লাড লস। যেখানে ব্লাড লসের সম্ভাবনা আছে বা ব্লাড লস হয়, এই ধরনের ক্ষেত্রে আপনাকে হার্টম্যান সলিউশন দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, এটা কোনো যেন কনফিউশন না হয়। আপনার নিকটাত্মীয় যাদের অপারেশন হয়েছে, অপারেশন টেবিলে দেখেন তাকে কোন স্যালাইন দেওয়া হচ্ছে। এখন আপনার একটা গরুর ডায়রিয়া হয়েছে, ডায়রিয়াতে ব্লাড যাচ্ছে, ডেফিনেটলি আপনাকে হার্টম্যান দিতে হবে। 2, সিস্টেমিক অ্যাসিডোসিস। সিস্টেমিক অ্যাসিডোসিস, সিস্টেমিক অ্যাসিডোসিস এক্সাম এর মধ্যে কি কি আছে? টিম্পেনি, ব্লট, কার্বোহাইড্রেট এনগোর্সমেন্ট। অর্থাৎ দেখেন, তাহলে যখনই কোনো আমরা অ্যাসিডোসিসের কেস পাবো, সেটা হইতে পারে টিম্পেনি, হইতে পারে ব্লট, হইতে পারে কার্বোহাইড্রেট এনগোর্সমেন্ট। এই ধরনের কেসে আমরা হার্টম্যান সলিউশন দেব। বুঝা গেছে? 3 নাম্বার ডায়রিয়া। যে কোনো ধরনের ডায়রিয়ায় আমি হার্টম্যান দিতে পারবো, যে কোনো ধরনের ডায়রিয়া। 4 নাম্বারে ভমিশন, বমি দিতে যদি হয়, বমি। 5 নাম্বারে ফ্লুইড থেরাপি। তাহলে ফ্লুইড থেরাপি কেন বলা হচ্ছে? যখন বলা হবে যে একটা গরুতে ফ্লুইড থেরাপি দাও, ফ্লুইড থেরাপি, সেক্ষেত্রে আপনি হার্টম্যান দিবেন। অন্য যে কোনো স্যালাইনের তুলনায় আপনাকে হার্টম্যানটা প্রিফার করতে হবে। মানে স্পেসিফিক ব্যবহারের পরেও ব্যবহার আছে। যখন বলবো যে অমুক গরুতে ফ্লুইড থেরাপি দেন, ফ্লুইড থেরাপি মানে যদি কোনো স্পেসিফিক স্যালাইনের নাম মেনশন না করা হয়, তাহলে আপনাকে হার্টম্যান দিতে হবে। যদি কোনো স্পেসিফিক স্যালাইনের নাম মেনশন না করা হয়,
যদি বলা হয় যে ঠিক আছে গরুটাতে ফ্লুইড থেরাপি দেন, তাহলে অবশ্যই আপনাকে হার্টম্যান দিতে হবে। মনে রাখতে হবে হার্টম্যান সলিউশন অলওয়েজ অ্যাক্ট অ্যাজ কলেরা স্যালাইন। হার্টম্যান সলিউশন সবসময় কলেরার কাজ করবে, বাট কলেরা নেভার অ্যাক্ট অ্যাজ হার্টম্যান। হার্টম্যান স্যালাইন সবসময় কলেরার কাজ করবে, কিন্তু কলেরা কখনোই হার্টম্যানের কাজ করবে না। ওই যে কম্পোজিশন, তার মানে কলেরা স্যালাইনের যেসব ব্যবহার ওইসব ক্ষেত্রে আমি স্পেসিফিক হার্টম্যানে দিতে পারবো, কিন্তু হার্টম্যানের যে কাজ এই কাজ কিন্তু কলেরা করতে পারবে না। এটা হলে সহজ ভাষায় বলা হইলো হার্টম্যান সলিউশন সবসময় কলেরার কাজ করতে পারবে, কিন্তু কলেরা স্যালাইন কখনো হার্টম্যানের কাজ করতে পারবে না। এখন এবার আমরা দেখবো কলেরা স্যালাইন। এই যে হয়ে গেল কম্পোজিশন, ওই একই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ল্যাকটেট। এখানে শুধু ক্যালসিয়াম ক্লোরাইডটা থাকবে না, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরাইড না থাকার কারণেই সেই কলেরা। এখন আমরা পিএইচ দেখি, পিএইচ এই স্যালাইনটার পিএইচ অনেক বেশি, 8 থেকে 9 মধ্যে, অনেক ওপরে, অর্থাৎ কি ওপরে গেলে অ্যালকালোসিস, এরকম অ্যালকালাইন পিএইচ। আচ্ছা, এখন আমরা কলেরার ইউজ দেখব। ইউজ হচ্ছে 1 নম্বরে ডায়রিয়া। এই ডায়রিয়ার ক্ষেত্রে স্পেসিফিক ব্যবহার হচ্ছে কলেরা। এখন ডায়রিয়াতে হার্টম্যানও দিতে পারবেন, কলেরাও দিতে পারবেন, ভুল একটাও না, কিন্তু স্পেসিফিক হচ্ছে কলেরা। যদি আপনার কাছে কলেরা না থাকে হার্টম্যান দেন, কোনো সমস্যা নেই, কাজ হয়ে যাবে। 2 নম্বরে ভমিশন। এই কলেরা আপনি 2টা ক্ষেত্রে ব্যবহার করবেন, ডায়রিয়া এবং ভমিশন। এই 2টা ক্ষেত্রে আপনি হার্টম্যানও দিতে পারবেন। এই জন্য বলা হয় যে হার্টম্যান সলিউশন অলওয়েজ অ্যাক্ট অ্যাজ কলেরা, বাট কলেরা নেভার অ্যাক্ট অ্যাজ হার্টম্যান। এখন এই 3টা স্যালাইন আমাদের কাজে লাগে। একটা হলো ডেক্সট্রোজ, 2 নম্বরে হার্টম্যান বা রিঙ্গার্স ল্যাকটেট, 3 নম্বরে কলেরা। এর বাদে আমাদের আর কোনো স্যালাইন লাগবে না। বাজারে ডিএনএস আছে, ডেক্সট্রোজ নরমাল, আবার নরমাল, এগুলো লাগে না আমাদের, এই জন্য আলোচনা নাই। আমার আলোচনা শেষ। এখন আমার মজার প্রশ্ন, এই যে আমরা আইসোটনিক, হাইপারটনিক এগুলো বাদ দিলাম কেন? এই জন্য, এই মজাটা এইখানে। এবার দেখেন, এখন যখন আমাদের সামনে কোনো কেস আসবে, আপনি আগে টিডি নির্ণয় করবেন। টিডি কি রোগ? এখন একটা রোগের নাম বলেন, যে কেউ একটা রোগের নাম বলেন, মানে যেসব কেসে আমরা স্যালাইন দেই। তাহলে যখন আপনি টিডি নির্ণয় করতে পারবেন, টেন্টেটিভ ডায়াগনোসিস, তাহলে সেই অনুযায়ী আপনি স্যালাইনটা চুজ করবেন। আমি আপনাকে স্পেসিফিক ব্যবহার করে দিছি। এখন মনে করেন আপনি বললেন যে আমি একটা গরুকে, একটা কেজের নাম বলেন, যেসব কেজে নর্মালি আমরা স্যালাইন দেই। টিমবেনি, একজন বলছে টিমবেনি, তাহলে স্যালাইন আসবে কি? হার্টম্যান বা রিঙ্গার্স ল্যাকটেট। তার মানে এখানে খুব সুন্দর একটা বিষয় করে দিয়েছি। আপনি এখন আগে আপনার টেন্টেটিভ ডায়াগনোসিসটা ফিক্সড করবেন, তার বিপরীতে কোন স্যালাইন দিতে হয় আপনাকে লিস্ট আমি করে দিচ্ছি, সেটা চলে আসবে। আপনি মনে করেন এখন বলতে পারেন যে আমি একটা গরুতে ইয়া করব,
কি হার্নিয়া করব বা সিজার করব বা রুমেটমি করব, তাহলে সার্জারিতে কোন স্যালাইন লাগে আপনি দেখেন। আমি বোঝাতে চাচ্ছি, আপনি আগে একটা টেন্টেটিভ করবেন, ভুল হোক ঠিক হোক, আগে টিডি করতে হবে। টিডি ছাড়া আমরা প্রেসক্রিপশন করব না। আগে একটা আমাকে টেন্টেটিভ ডায়াগনোসিস করতে হবে। টেন্টেটিভ ডায়াগনোসিস করার পর সেই রেশিওতে আমার স্যালাইন থাকবে। যেমন হইল ডায়রিয়া, একজন বললো ডায়রিয়া, ডায়রিয়াতে আমার প্রথম অপশন থাকবে কলেরা। যদি কলেরা না পাই তখন হার্টম্যান। এই হলো আমাদের নিয়ম। অর্থাৎ আমি যদি টিডি করতে শিখি, যে বা যাহারা টিডি করতে শিখবে তার কাছে স্যালাইনটা সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি টেন্টেটিভ ডায়াগনোসিস ফিক্স করতে পারবেন না, আপনার স্যালাইন গোলমাল হয়ে যাবে, আলটিমেটলি গরুটা মারা যাবে। এই ফ্লুইড থেরাপির গুরুত্ব আছে, ফ্লুইড থেরাপির গুরুত্ব আছে। যেমন এফএমডি, সাপোজ একটা এফএমডির গরুতে জ্বর নাই। এখন প্রশ্ন বলেন তো, এখন যদি আমি এফএমডির গরুতে জিবায় ঘা হওয়ার কারণে খাচ্ছে না, আমি কোন স্যালাইন দেবো বলেন? একদম কমেন্ট দ্রুত বলেন। মজুর ভাই, আমার আর 5 মিনিট এসে যাওয়াই লাগবে না। ঠিক আছে, একদম কমেন্ট এফএমডিতে, হ্যাঁ অবশ্যই ডেক্সট্রোজ দেবো। এফএমডিতে আমরা ডেক্সট্রোজ দেবো, কারণ ওই যে বললাম প্রথমে যে তার শুধু এটা কিন্তু জিবায় ঘা হওয়ার কারণে খাচ্ছে না, এটা কিন্তু তার অন্য কোনো সমস্যা নাই, এই জন্য আমরা তাকে এনার্জি দেবো। এইটা বুঝতে পারলেই ডাক্তারি ভাই, যে আমার জিবায় ঘা হয়েছে, গলায় ঘা হয়েছে, আমার সব ঠিক আছে, কিন্তু আমি ব্যথা পাবো, এই জন্য আমি খাচ্ছি না। হ্যাঁ, ডেক্সট্রোজ দেবো যখন জ্বর থাকবে না। এই এই বিষয়টাই হচ্ছে আপনার টেকনিক। তো এই হচ্ছে আমার মোটামুটি স্যালাইনের আলোচনা সংক্ষেপে। আমি আশা করব স্যালাইন রিলেটেড আমাদের কোনো কনফিউশন থাকবে না। এখন অনেক ডিজিজে ডায়রিয়া হয়, আপনি এখন মিলান। যদি আপনি মনে করেন যে আপনার ডায়রিয়া স্যালাইন দেন, আপনি মিলাইতে পারবেন এখন, কারণ স্যালাইনের বিষয়টা আমি একেবারেই স্পেসিফিক করে দিছি আপনাদেরকে। এই হলো আজকের আলোচনার বিষয়। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতেই থাকেন, আমি পরে উত্তর দেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।